নবীনচন্দ্র বসুর থিয়েটার। প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা 2 বছর পরে অর্থাৎ 1831 সালে হিন্দু থিয়েটার শ্যামবাজারে, এখন যেখানে শ্যামবাজার ট্রাম ডিপো, সেখানে নবীনচন্দ্র বসু তার বাড়ির প্রাঙ্গণে একটি থিয়েটার প্রতিষ্ঠিত করেন। একে বলে নবীনচন্দ্র বসু থিয়েটার। এই থিয়েটারের বছরে 4-5টি করে বাংলা নাটক অভিনীত হতো। থিয়েটারটির জন্মলগ্ন থেকেই নারী অভিনেত্রী নিয়োগ করা হয়েছিল। নবীনচন্দ্র বসু থিয়েটারে কোন নাটকের অভিনয় হয়েছিল তার পূর্ণ তালিকা পাওয়া যায়নি। শুধুমাত্র বিদ্যাসুন্দরের অভিনয়ের সংবাদটি পাওয়া যায়। বিদ্যাসুন্দরের প্রথম অভিনয় হয় 6 অক্টোবর 1835। এই অভিনয়ে বিস্তৃত বিবরণ প্রকাশিত হয়েছিল 22 অক্টোবর 1835 তারিখের হিন্দু পাইওনিয়ার নামক ইংরেজি পাক্ষিক পত্রে। নবীনচন্দ্র বসু যে কারণে বিদ্যাসুন্দরের কাহিনী বেছে নিয়েছিলেন সেই কারণটি সুবিদিত। বিদ্যাসুন্দরের কাহিনী ছিল লোকপ্রিয়। এই কাহিনীর সাহায্য নেন লেবেদেব। নবীনচন্দ্র বসু এই কাহিনীর নাট্যরূপ মঞ্চস্থ করেন তার থিয়েটারে। তিনি তনু মগ নামক এক ব্যক্তির গৃহে বিদ্যাসুন্দর যাত্রা শোনেন। এই তনুর সম্পূর্ণ নাম ছিল রামতনু। তিনি কোনো মগ সওদাগরের অধীনে কাজ করতেন বলে তার নাম হয় তনু মগ। এর পুত্র ছিলেন বিদ্যাসুন্দর, যাত্রার পৃষ্ঠপোষক। এই যাত্রা দেখেই নবীনবাবু বিদ্যাসুন্দরের নাট্যরূপ দেন। এমনকি তার মনে থিয়েটার প্রতিষ্ঠার অভিলাষও জাগে। নবীনবাবুর সুবৃহৎ অট্টালিকায় বিদ্যাসুন্দরের অভিনয় হয়। এই অভিনয়ের বিবরণ দিয়েছেন ব্যোমকেশ মুস্তাফি তার বঙ্গীয় নাট্যালয় নিবন্ধে। এই নিবন্ধ থেকে প্রাপ্ত প্রাসঙ্গিক তথ্য নিম্নরূপ: এই অভিনয়ের প্রথম চিত্রিত নাট্যশালার ব্যবস্থা হয় নাই। নাট্যোক্ত দৃশ্যাবলী নানা স্থানে প্রকৃত সাজসজ্জাদি দ্বারা সাজানো হইয়াছিল। এক ঘর হইতে অন্য ঘরের মধ্যে মৃত্তিকা খনন করিয়া সুড়ঙ্গ করা হইয়াছিল। বকুলতলার পুষ্করিণী দৃশ্য প্রকৃত প্রস্তাবে অট্টালিকা সংলগ্ন উদ্যানের পুষ্করিণীর তীরে সজ্জিত হইয়াছিল। বীরসিংহের দরবার সুবৃহৎ বৈঠকখানায় সাজানো হইয়াছিল। অট্টালিকার সংলগ্ন উদ্যানের এক পার্শ্বে মালিনীর কুটির ও মালঞ্চ গুছান হইয়াছিল। এক স্থানে এক দৃশ্যের অভিনয় দেখিয়া অন্য দৃশ্য দর্শনের জন্য যেখানে সেই দৃশ্য সাজানো হইয়াছে দর্শকগণকে সেইখানে উঠিয়া যাইতে হইত। প্রথম অভিনয়ে স্ত্রী চরিত্রের অংশ স্ত্রীলোকে অভিনয় করিয়াছিল। এখানকার ন্যায় তখনও 12 নারী দ্বারা স্ত্রী চরিত্র অভিনীত হইয়াছিল। 1835 সালের এই অভিনয় রাত্রি 12টার সময় আরম্ভ হইয়া পরদিন প্রাতে 6টা পর্যন্ত চলিয়াছিল। দর্শকের মধ্যে হিন্দু, মুসলমান, সাহেব, ফিরিঙ্গি সকলে উপস্থিত ছিলেন। সম্ভ্রান্ত ও গণ্যমান্য দর্শকদের সংখ্যায় অধিক ছিল। শোনা যায় প্রথমাভিনয় আরম্ভ অবধি শেষ পর্যন্ত 2 দিন সময় লাগিয়াছিল। 1835 খ্রিস্টাব্দের অভিনয়ের বিবরণে দেশীয় যন্ত্রের এক তান বাদনের পরিচয় পাওয়া যায়। সেতার, সারঙ্গ, পাখোয়াজ, বেহালা প্রভৃতি যন্ত্র বাজিয়াছিল। বাদকগণের অধিকাংশ ব্রাহ্মণ। ব্রজনাথ গোস্বামী নামে বেহালা বাদক খুব ভালো বাজাইয়াছিলেন। একটা পরমের শ্রুতি গীত হইয়া অভিনীত আরম্ভ হইল। এই অভিনয়ে চিত্রিত রঙ্গমঞ্চ ব্যবহৃত হইয়াছিল। এই অভিনয়ের অভিনেতা বৃন্দের নাম যাহা জানিতে পারা গিয়াছে তাহা এই: সুন্দর, শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায়, বরাহনগর নিবাসী; বিদ্যা, রাধামণি, মণি মানে পরিচিতা; রানী, জয়দুর্গা; মালিনী, ওই সহচরী রাজকুমারী; রাজু নামে পরিচিতা। বিদ্যাসুন্দরের উল্লিখিত অভিনয়ের সমালোচনা করে 21 অক্টোবর 1835 ইংরেজি পত্রিকা হিন্দু পাইওনিয়ার দীর্ঘ মন্তব্য প্রকাশ করেন। এই মন্তব্যের বঙ্গানুবাদ মুদ্রিত করেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থে। উক্ত বঙ্গানুবাদে পাঠে আরও কিছু তথ্য প্রাপ্ত হইয়া যায়। যেমন দর্শকগণের সংখ্যা ছিল 1000-এর ওপর। পুরুষ অভিনেতাদের অপেক্ষা স্ত্রী অভিনেত্রীর অভিনয় অধিকার মনোজ্ঞ হয়েছিল।
বিদ্যাসুন্দরের অভিনয় যে গুরুত্বপূর্ণ সমাজ সংস্কার সাধন করেছিল সে বিষয়ে হিন্দু পাইওনিয়ার উল্লেখ করে যে মন্তব্য করেছে সেটি নিম্নরূপ। এই অভিনয়ের দ্বারাই কি হিন্দু দর্শকদের নিকট প্রমাণিত হইবে যে যতদিন পর্যন্ত নারী শিক্ষাহীন থাকিবে ততদিন তাহারা সমাজে অবর্তমান বলিয়াই চলিবে। আমাদের সমাজে স্ত্রীলোকদের মানসিক শক্তির এই মহান ও নূতন দৃষ্টান্ত দেখিয়াও যদি লোকের স্ত্রীশিক্ষার স্ত্রীলোকদের মানসিক শক্তির অবহেলা প্রদর্শন করেন তবে তাহাদের হৃদয় কঠিন চিত্ত ও আবেগহীন হইবে। দেশীয় রঙ্গমঞ্চ এবং তাহার পরিচালন পদ্ধতি এইরূপ। এই সকল প্রশংসীয়, কিন্তু প্রথমে পতিত স্ত্রীলোকদের চারিত্রিক উন্নতি করিবার এই প্রচেষ্টার জন্য নাট্যশালার স্বত্বাধিকারী বাবু নবীনচন্দ্র বসু ধন্যবাদের পাত্র। এই সকল অভিনয় অত্যন্ত ব্যয়সাপেক্ষ হইলেও উক্ত বাবু নিজের চেষ্টা ও আর্থিক সাহায্য দ্বারা ইহাকে উৎসাহিত করিতেছেন। একজন ধনী দেশীয় ভদ্রলোক যে এই রূপে আমাদের দেশের উন্নতির জন্য উদ্যোগী হইয়াছেন তাহা অতিশয় আনন্দের বিষয়। ধনী সম্প্রদায় কি তাহা দৃষ্টান্ত অনুসরণ করিবেন না? আমরা যেন একটা বড় নৈতিক বিপ্লব দেখিতে পাই, যাহা দ্বারা কালে ভারতবর্ষের প্রাপ্য খ্যাতি লাভ ঘটিবে। থিয়েটার যে নৈতিক বিপ্লব ঘটাতে পারে হিন্দু পাইওনিয়ার এ ব্যাপারে বহুদিন পূর্বে জাতিকে স্মরণ করিয়া দিয়াছে। ব্যোমকেশ মুস্তাফি তার বঙ্গীয় রঙ্গালয় নিবন্ধে বলেছেন, নবীনচন্দ্র প্রসন্ন কুমার ঠাকুরের উত্তরামচরিত অভিনয়ে রঙ্গমঞ্চ দেখে বিদ্যাসুন্দরের মঞ্চ পরিকল্পনা করেন। নবীনচন্দ্র প্রথম বাংলা অভিনয়ের ব্যবস্থা করেন, কিন্তু তার নাট্যশালাটি নির্মিত হয়েছিল ইংরেজি রীতিতে। এখানে তিনি গুরুতর প্রসঙ্গের অবতারণা করা যাক। ব্যোমকেশ মুস্তাফির পূর্বোদ্ধৃত মন্তব্য থেকে জানা যায়, এক একটি দৃশ্যের অভিনয় এক এক স্থানে হয়েছিল, তার ফলে দর্শকদের ছোটাছুটি করতে হতো। ব্যোমকেশ মুস্তাফি এই তথ্যের উৎস নির্দেশ সম্পর্কে নীরব। হিন্দু পাইওনিয়ার বা তৎকালীন অন্যান্য পত্রিকা মঞ্চ ব্যবস্থার অনুরূপ রীতির কোনো উল্লেখ করেনি। তবে ব্যোমকেশ মুস্তাফির দেওয়া বিবরণ যদি সত্য হয় তবে ব্যাপারটি যে অভিনব হয়েছিল তা স্বীকার করিতেই হবে। প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটারের মঞ্চ যদি নবীনচন্দ্রকে মঞ্চ স্থাপনের প্রেরণা দিয়ে থাকে তবে বলা যায় নবীনচন্দ্র তার গৃহে বাঁধা মঞ্চ স্থাপন করেছিলেন। এই মঞ্চ নির্মাণ ও অভিনয়ের জন্য নবীনচন্দ্রের 2 লক্ষেরও বেশি অর্থ ব্যয় হয়েছিল। সেই সঙ্গে তার খাতাবাড়ি নামক ইংরাজ টোলার এক বাড়িও বিক্রয় করতে হয়েছিল। নবীন বসু থিয়েটার 4 থেকে 5 বছর স্থায়ী ছিল। নবীনচন্দ্র প্রসন্ন কুমারের হিন্দু থিয়েটারে অনুকরণে দৃশ্যপট অঙ্কন করালেও সে দৃশ্যপট তত সুন্দর হয়নি। চিত্রশিল্পীর শৈল্পিক জ্ঞান যথাযথ না থাকায় ছবিতে আঁকা মেঘ জল ইত্যাদি বাস্তবানুগ হয়নি। তবে পটশিল্পীরা ছিলেন বাঙালি। চিত্রগুলি ছিল পরস্পর সংলগ্ন, চিত্রগুলি হয়েছিল নিম্নমানের। কেবলমাত্র রাজা বীর সিংহের বাড়ি এবং তার কন্যার গৃহটি অন্যান্য পটের থেকে ভালো হয়েছিল। তবে যে যাই হোক, নবীন বসুর থিয়েটারে বাংলার প্রথম নাট্যাভিনয় অনুষ্ঠিত হয়। সেই দিক থেকে এই থিয়েটারের ঐতিহাসিক মূল্য অপরিসীম। নবীনচন্দ্র তৎকালীন যাত্রার প্রভাব বিদ্যাসুন্দর নাটকে কালুয়া ভুলুয়া চরিত্রের আমদানি ঘটিয়েছিলেন। নবীনচন্দ্র সেজেছিলেন কালুয়া আর রাজা বৈদ্যনাথ ভুলুয়া। নবীনচন্দ্র এই সংসাজা নিয়ে সেকালে যে ছড়া লেখা হয় সেটি এই রকম: নবীনবাবু কালুয়া, রাজা বৈদ্যনাথ ভুলুয়া, বরানগরের শ্যামাচরণ হলে সুন্দর। দুঃখের বিষয়, নবীনচন্দ্র এত কিছু করেও তার থিয়েটারকে বাঁচিয়ে রাখতে পারেননি। তবে বাংলা মঞ্চের ইতিহাসে তিনি রেখেছেন স্মরণীয় কীর্তি। সেই কীর্তিগুলি নিম্নরূপ: 1. নবীন বসুর প্রথম বাঙালি, যিনি তার থিয়েটারের প্রথম বাংলা নাটকের অভিনয় করালেন। 2. তার থিয়েটারই প্রথম বাঙালির প্রতিষ্ঠিত থিয়েটার যেখানে অভিনেত্রী গৃহীত হয়। বাংলা থিয়েটারের সর্বপ্রথম অভিনেত্রী নিয়োগের ব্যাপারে তিনি অগ্রণী বাঙালি। 3. বাংলা থিয়েটারে অভিনীত বাংলা নাটকের প্রথম লেখক হলেন নবীন বসু। 4. থিয়েটারে সঙ্গের নাচ ও গানের ব্যবস্থাপনার মাধ্যমে নবীনচন্দ্র যাত্রার প্রভাবকে স্বীকৃতি দিয়েছেন। 5. নবীনচন্দ্রের থিয়েটার শৌখিন থিয়েটারে শ্রেণীভুক্ত হলেও সেই থিয়েটারে অগ্রগণিত দর্শক প্রায় 1000। হিন্দু ও মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটেছিল। এই দিক থেকে এই থিয়েটার ছিল ব্যতিক্রমী।
6 নবীনচন্দ্র বসু থিয়েটার প্রথম বাঙালির প্রতিষ্ঠিত আধুনিক থিয়েটার। বাংলা নাট্যশালার গোড়াপত্তন। সাতুবাবুর বাড়ি থিয়েটার, বিদ্যুৎসায়িনী মঞ্চ ও বেলগাছিয়া নাট্যশালা। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1857 সালকে বঙ্গীয় নাট্যশালা সত্যকার গোড়াপত্তন এর কাল বলে চিহ্নিত করেছেন, কিন্তু তার 1 বছর পূর্বে বাংলা মঞ্চে বাংলা নাটকের অভিনয় হয়। অতএব 1856 সালকে বঙ্গীয় নাট্যশালা সত্যকার গোড়াপত্তন এর কাল ধরলে অত্যুক্তি হয় না। হেরাসিম লেবেডেভ ও নবীনচন্দ্র বসু থিয়েটারের কথা বাদ দিলে বাঙালির প্রতিষ্ঠিত রঙ্গমঞ্চে ইংরেজি নাটক প্রহসনে অভিনীত হয়েছে, তাই সেগুলিকে অনুষ্ঠিত অভিনয় তেমন জনপ্রিয় হয়নি। কিন্তু এইসব ইংরেজি অভিনয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠে বাংলা থিয়েটারে গড়ার স্বপ্ন। ওরিয়েন্টাল থিয়েটারে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, প্রিয়নাথ বসু প্রমুখ অভিনেতা এই থিয়েটারে অভিনয়কালে একদিন মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে থিয়েটার নিয়ে আলোচনা করার সুযোগ পান। যতীন্দ্রমোহন তাদের দেশীয় নাটকের অভিনয় ও দেশীয় ঐকতান বাদনের প্রবর্তন করার কথা বলেন। কেশবচন্দ্ররা ওরিয়েন্টাল থিয়েটারের নাট্য শিক্ষকদের কাছে যতীন্দ্রমোহনের উপদেশের বাস্তব রূপায়ণের কথা বললে তারা তাদের সম্মতি দেননি। তখন ওরিয়েন্টাল থিয়েটারের কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, প্রিয়নাথ বসু, রাধানাথ বসাক প্রভৃতিরা একটি নতুন নাট্য সম্প্রদায় গঠন করেন। এই সম্প্রদায় 1856 সালে চরকডাঙ্গার টেগোর ক্যাসেল রোডের জয়রাম বসাকের বাড়িতে নাট্যশালা নির্মাণ করে 4 রাত্রি রামনারায়ণ তর্করত্নের কুলিনকুলো সর্বস্ব নাটক অভিনয় করেন। হেমেন্দ্রনাথ দাশগুপ্ত তার ভারতীয় নাট্যমঞ্চ গ্রন্থে উক্ত অভিনয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইহাই প্রথম খাঁটি বাংলা অভিনয়। কুলিনকুলো সর্বস্ব নাটকের এর অভিনয়ে যারা অংশ নেন তারা হলেন রাধাপ্রসাদ বসাক, জয়রাম বসাক, জগদুল্লভ বসাক, নারায়ণচন্দ্র বসাক, রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও বিহারীলাল চট্টোপাধ্যায়। শেষোক্তজন 1873 সালে প্রতিষ্ঠিত বেঙ্গল থিয়েটারে অধ্যক্ষ ও নাট্যরূপে প্রসিদ্ধ অর্জন করেন। 1856 সালে কুলিনকুলো সর্বস্ব এর অভিনয়ের পর 1 বছর থেকে অর্থাৎ 1857 সাল থেকে বাংলা মঞ্চের ধারা অব্যাহত গতিতে চলতে শুরু করে। এই সময় থেকে নাট্যশালার কোনো স্মরণীয় ইংরেজি নাটকের অভিনয় অনুষ্ঠিত হয়নি। 2-1 জায়গায় যদিও বা ইংরেজি অভিনয় হয়ে থাকে, ইংরেজি নাটকের জন্য কোনো স্বতন্ত্র নাট্যশালা প্রতিষ্ঠিত হয়নি। 1857 সালে স্থাপিত হয় 3টি নাট্যশালা: সাতুবাবুর থিয়েটার, বিদ্যুৎসায়িনী রঙ্গমঞ্চ ও বেলগাছিয়া নাট্যশালা। সাতুবাবুর থিয়েটার। সাতুবাবু কলকাতার বিখ্যাত ধনী আশুতোষ দেবের ডাকনাম। তার বড় মেয়ে কনিষ্ঠ পুত্র শরৎচন্দ্র ঘোষ মাতামহের বাড়িতে থিয়েটার প্রতিষ্ঠার জন্য আগ্রহী হন। এই আগ্রহের ফলশ্রুতি শকুন্তলার অভিনয়। শকুন্তলা সাতুবাবুর বাড়িতে মঞ্চে প্রথম অভিনীত হয় 30 জানুয়ারি 1857 সরস্বতী পূজার দিন। 15 জানুয়ারি 1857 তারিখে সংবাদ প্রভাকর পত্রিকায় শকুন্তলা নাটকাভিনয়ের প্রস্তুতি সম্পর্কিত নিম্নোদ্ধৃত প্রতিবেদন বলা হয়, আমরা শ্রুত হইলাম বাবু আশুতোষ দেব মহাশয়ের ভবনস্থ জ্ঞান প্রদায়িনী সভার সভ্য সকলে শ্রীযুক্ত নন্দকুমার রায় কৃত অভিজ্ঞান শকুন্তলাম নাটক নামক অনুরূপ দর্শাইবার নিমিত্ত শিক্ষা করিতেছেন। কৃতকার্য হইতে পারিলে উত্তম বটে। বহুদিবস আমার দিগের কলিকাতায় বাঙ্গালা নাটকের অনুরূপ হয় নাই। উক্ত সভায় বঙ্গভাষার আলোচনা অতি সুচারু রূপ লইয়া থাকে। পুরাতন প্রসঙ্গ গ্রন্থে মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দেওয়া তথ্য থেকে জানা যায়, শকুন্তলা নাটকে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হন শকুন্তলা: শরৎচন্দ্র ঘোষ, দুষ্যন্ত, প্রিয়মাধব মল্লিক, দুর্বাসা, অন্নদা মুখোপাধ্যায়, অনুসুয়া, অবিনাশচন্দ্র ঘোষ, প্রিয়ম্বদা, ভুবনমোহন ঘোষ, ঋষি কুমার, মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
এছাড়া মঞ্চাধ্যক্ষ ছিলেন শরৎচন্দ্র ঘোষের ভগিনীপতি উমেশচন্দ্র দত্ত। শকুন্তলার গান রচনা করেছেন কবিচন্দ্র নামে এক ব্যক্তি। মহেন্দ্রনাথ তার পূর্বোক্ত স্মৃতিচারণে শরৎচন্দ্র ঘোষের অভিনয় সম্পর্কে বলেছিলেন, শকুন্তলার অভিনয় আরম্ভ হইল। ছাতুবাবুর নাতি শরৎবাবু শকুন্তলা সাজিয়াছিলেন। যখন স্টেজের ওপরে 20,000 টাকার অলঙ্কার মণ্ডিত হইয়া শরৎবাবু দীপ্তিময়ী শকুন্তলার রানী বেশ দেখাইয়াছিলেন, তখন দর্শকবৃন্দ চমৎকৃত হইয়াছিল। স্টেজ ম্যানেজার হিসেবে উমেশচন্দ্র দত্তের কাজ ছিল হুইস্টলি দেওয়া, পট ক্ষেপণ ও উত্তোলন ইত্যাদি। মহেন্দ্রনাথের স্মৃতিচারণ, পুরাতন প্রসঙ্গ। শকুন্তলা 3 বার অভিনীত হয়। দ্বিতীয়বারের অভিনয় তারিখ 22 ফেব্রুয়ারি 1857। 26 ফেব্রুয়ারি 1857 তারিখে সংবাদ প্রভাকর পত্রিকায় এই অভিনয়ের বিস্তৃত বিবরণ প্রকাশিত হয়। সেই বিবরণের অংশবিশেষ নিম্নরূপ: গত 12 ফাল্গুন 22 ফেব্রুয়ারি 1857 রবিবার যামিনী যোগে বাবু আশুতোষ দেব মহোদয়ের ভবনে শকুন্তলা নাটকের অনুরূপ পুনঃ প্রদর্শিত হয়। নাট্যশালার শোভা অতি রমণীয় হইয়াছিল। বিশেষত প্রায় 400 ভদ্রলোক বিবিধ প্রকার বিচিত্র পরিচ্ছেদে পরিবৃত হইয়া সভার শোভা অতিশয় বৃদ্ধি করিয়াছিলেন। সম্ভ্রান্ত ভদ্রকুলাদ্ভব বালকগণ নটনটির রূপ ধারণ পূর্বক নাটকের বিচিত্র রচনাক্রমে রঙ্গভূমিতে উপস্থিত হইয়া আপনাপন বক্তৃতা ও শরীরের ভঙ্গি অতি উত্তম রূপে প্রকাশ করাতে দর্শক মাত্রই পরম পুলকিত হইয়া সাধুবাদ করিয়াছেন। 23 জুলাই 1857 তারিখে হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে জানা যায়, সেই সময়ে শকুন্তলা 3য় অভিনয়ের আয়োজন চলছিল। এই দিনের হিন্দু পেট্রিয়ট থেকে জানা যায়, শকুন্তলার প্রথম 2টি অভিনয়ে শকুন্তলা মাত্র 3টি অঙ্ক অভিনীত হয়েছিল। শকুন্তলার অভিনয় যে উন্নত মানের হয়েছিল তা তৎকালীন পত্রিকা থেকে জানা যায়। শুধুমাত্র কি এক অজ্ঞাত কারণে 1873 সালের ক্যালকাটা রিভিউ পত্রিকার কিশোরীচাঁদ মিত্র মন্তব্য করেন, শকুন্তলার অভিনয় তেমন জমেনি। কিশোরীচাঁদ মন্তব্য অপেক্ষা আমরা মর্যাদা দিতে চাই শকুন্তলার অভিনয়ের সমকালীন পত্রিকার সমালোচনা, যার উল্লেখ ইতিপূর্বে করা হয়েছে। শকুন্তলার প্রথম অভিনয়ের পর 5 ফেব্রুয়ারি 1857 তারিখের হিন্দু পেট্রিয়ট পত্রিকার শকুন্তলার অভিনয় যে যুগান্তকারী হয়েছিল সেই সম্পর্কে সমুচিত মন্তব্য করে যে সমালোচনা প্রকাশিত হয় বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থে তৎকর্তৃক বঙ্গানুবাদ পাঠে তা জানা যায়। শকুন্তলার এই মঞ্চে অভিনীত হয় মহাশ্বেতা নাটক। এই অভিনয় সম্পর্কে এডুকেশন গেজেট পত্রিকার জনৈক পাঠক একটি পত্রে যা জানান তার অংশবিশেষ নিম্নরূপ: বিগত শনিবার রজনী যোগে মৃত বাবু আশুতোষ দেবের বাড়িতে মহাশ্বেতা নামক নাটকের অভিনয় হয়। বাণভট্ট প্রণীত সংস্কৃত কাদম্বরী গ্রন্থের অন্তর্গত। সংস্কৃত গ্রন্থ নাটক নহে। বাবু মণিমোহন সরকার অভিনয়ের জন্য নাটকচ্ছলে তাহা রচনা করিয়াছেন। এখানে অভিনয় বিষয়ে কিঞ্চিত বক্তব্য। নটের উক্তিগুলি উৎকৃষ্ট হয় নাই। মধ্যে মধ্যে আপন বক্তব্য বিস্তৃত হইয়া শ্রোতৃবর্গকে বিরক্ত ও আপনি লজ্জিত হইয়াছিলেন। উক্ত মহাশয় পুণ্ডরীকের রূপ গ্রহণ করিয়াও যথাবিধানে আপনার কার্য সমাধা করিতে পারেন নাই। মদন বিকারগ্রস্ত ব্যক্তির অনুরূপ ভাবভঙ্গি প্রকাশ করা সহজ নহে। মহাশ্বেতা, তরলিকা ও কপিঞ্জল আপন আপন ভাব প্রকৃষ্ট রূপে সম্পূর্ণ করিয়াছেন। বিশেষ রূপে কাদম্বরীর প্রশংসা করিতে হয়। মহাশ্বেতার প্রথম অভিনয় হয় 5 সেপ্টেম্বর 1857। অভিনয় লিপি নিম্নরূপ: রাজা অন্নদাপ্রসাদ মুখোপাধ্যায়। মহাশ্বেতা ক্ষেত্রমোহন সিংহ। কাদম্বরী মহেন্দ্রনাথ ঘোষ। তরলিকা শরৎচন্দ্র ঘোষ। রানী ভুবনমোহন ঘোষ। ছত্রধারিণী মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কপিঞ্জুল মণিমোহন সরকার।
পুণ্ডরিক অন্যটি মহেন্দ্রনাথ মজুমদার। উল্লিখিত পত্রখানি লেখা হয় 18ই সেপ্টেম্বর 1857। পত্রখানি পাঠ করলে জানা যায় কাদম্বরীর ভূমিকা অভিনেতা ছিলেন একজন বালক হয়েও তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এও জানা যায় পত্রলেখক মাত্র 2টি অঙ্ক দেখে বাড়ি চলে আসেন। সাতুবাবু আশুতোষ দেব। বাড়ির থিয়েটার নারী ভূমিকায় পুরুষেরা অভিনয় করতেন। তৎকালীন শিক্ষিত বাঙালি যুবক ইংরেজি নাটকের অভিনয় বাতিল করে বাংলা অভিনয়কে যেভাবে প্রাধান্য দিতে লাগলেন তার পরিপূর্ণ নিদর্শন এই থিয়েটার। এই থিয়েটারের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1. বাঙালির প্রতিষ্ঠিত এই থিয়েটারে মৌলিক নাটকের পরিবর্তে অনুবাদ নাটকের অভিনয় অনুষ্ঠিত হয়। এই ধারা আজও বর্তমান। 2. এই থিয়েটারের মালিক তথা প্রধান অভিনেতা শরৎচন্দ্র ঘোষ 1873 সালে প্রতিষ্ঠিত করেন একটি পেশাদারী রঙ্গালয়, যার নাম বেঙ্গল থিয়েটার। শৌখিন থিয়েটারের প্রতিষ্ঠা ও পরিচালনার অভিজ্ঞতা কার্যকরী হয়েছিল বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠার কালে। 3. এই থিয়েটার প্রতিষ্ঠার সময় থেকে আধুনিক বাংলা থিয়েটার তার পূর্ণাঙ্গ রূপ পায় এবং পুরোপুরি বাংলা নাটকের অভিনয়ের ধারার সূচনা হয়। বিদ্যুৎ সাহিনী মঞ্চ। কালীপ্রসন্ন সিংহ 1840 থেকে 1870। বিদ্যুৎ সাহিনী মঞ্চ 1856 সালে প্রতিষ্ঠিত করেন। তিনি স্বগৃহ 1853 সালে স্থাপন করেন বিদ্যুৎ সাহিনী নামে একটি সাহিত্য সভা। এই সভার সঙ্গে সঙ্গীতি রেখে কালীপ্রসন্ন স্থাপন করেন বিদ্যুৎ সাহিনী মঞ্চ। এই মঞ্চ প্রথম অভিনীত নাটক ভট্টনারায়ণকৃত বেণী সংহার। তার বাংলা নাট্য রূপ দেন রামনারায়ণ তর্করত্ন। বেণী সংহার প্রথম অভিনীত হয় 11 এপ্রিল 1857। বেণী সংহার নাটকে অভিনয় করেছিলেন স্বয়ং কালীপ্রসন্ন ছাড়া মণিমোহন সরকার, মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ক্ষেত্রমোহন সিংহ। এই অভিনয়ে স্ত্রী ভূমিকায় পুরুষেরাই অভিনয় করেছিলেন। ভানুমতীর ভূমিকা গ্রহণ করেন মহেন্দ্রনাথ ঘোষ। কালীপ্রসন্নর অভিনয় যে প্রশংসা হয়েছিল সে কথা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন। অভিনয় প্রশংসার খুশি হয় কালীপ্রসন্ন নাটক রচনার আত্মনিয়োগ করেন। 1857 সালের সেপ্টেম্বরে তিনি অনুবাদ করেন কালিদাসের বিক্রমবর্ষী। এটি বিদ্যুৎ সাহিনী মঞ্চে প্রথম অভিনীত হয় 24 নভেম্বর 1857 সালে। তার পরদিনের সংবাদ প্রভাকর পত্রিকায় এই অভিনয় নিম্নলিখিত সমালোচনা প্রকাশিত হয়। জোড়াসাঁকো নিবাসী ধনরাশি বিদ্যুৎ সাহী শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের বাড়ির বৈঠকখানাস্থিত বিদ্যুৎ সাহিনীর রঙ্গভূমির গত দিবস রজনী 8 ঘটিকা হইতে 11 ঘটিকা পর্যন্ত নাট্যক্রিয়াচ্ছলে বিক্রমবর্ষী নাটকের অনুরূপ প্রদর্শিত হয়। তদর্শনাথ কয়েকজন সুভ্রান্ত প্রধান ইংরেজ এবং বহু সংখ্যক এতদ্দেশীয় মান্য লোকের সমাগম হইয়াছিল। নৈপথ্যে এবং নাট্যশালার সুসজ্জার এবং নটনটি প্রভৃতি সমুদয় কেলি অর্থাৎ ক্রিয়ক কদম্বের ক্রিয়ায় তা ভাবতেই সন্তুষ্ট হইয়াছিল। 3 ডিসেম্বর 1857 তারিখের হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বিক্রমবর্ষীয় অভিনয় বিস্তৃত সমালোচনা প্রকাশিত হয়। সেই সমালোচনা থেকে জানা যায় বিক্রমবর্ষীয় অভিনয়ের দিন প্রেক্ষাগৃহ এত দর্শক সমাগম হয় যে অনেকে বাধ্য হয়ে ফিরে যেতে হয়। কালীপ্রসন্ন গ্রহণ করেছিলেন পুরুষের ভূমিকা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছিলেন নারী ভূমিকা। বিদ্যুৎ সাহিনী মঞ্চ চিরস্থায়ী হোক এ কামনা করেছিলেন হিন্দু পেট্রিয়ট। অভিনয় অনুষ্ঠিত হয় রাত্রি 8টা থেকে 11টা পর্যন্ত। কালীপ্রসন্ন 1858 সালে রচনা করেন সাবিত্রী সত্যবান নাটক। এখানে তার মৌলিক নাটক অনুবাদ নয়। 1858 সালের 5 জুন বিদ্যুৎ সাহিনী মঞ্চে এই নাটকের অভিনয়িক পাঠ হয়। এ খবর পাওয়া যায় 4 জুন 1858 তারিখের সংবাদ প্রভাকরে প্রকাশিত প্রতিবেদনে। আগামী শনিবার 7 ঘণ্টার সময় কলিকাতা বিদ্যুৎ সাহিনী সভার রঙ্গভূমিতে শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ প্রণীত সাবিত্রী সত্যবান নাটকের অভিনয়িক পাঠ হইবে। এই রূপ
প্রথা বঙ্গবাসীগণের মধ্যে প্রচলিত নাই। তবে ইংরেজি শেক্সপিয়ার প্রভৃতি নাটক যেরূপ পঠিত হইয়া থাকে ইহার সেই রূপে পঠিত হইবেক। অধিকন্ত ইহাতে বিস্তর গীত সংযোজিত হইবার তাহা যন্ত্রের সহিত মিলাইয়া গান করা যাইবে। ডক্টর সুকুমার সেন এই পাঠককে বলেছেন নাট্যচিত্ত আবৃত্তি। এখানে 1859 সালে প্রচিত হয় মালতী মাধব নাটক। বিদ্যুৎসায়নী মঞ্চ 2 বছরের বেশি স্থায়ী হয়নি। কালীপ্রসন্নের নাট্যোৎসাহ হঠাৎ হ্রাস পায় কেন, এর উত্তর অনুমান করা যায়। তিনি তখন অন্য নানাবিধ সারস্বত কর্মে জড়িত পড়ায় নাট্যনিষ্ঠা হারিয়ে ফেলেন। তবে তিনি মঞ্চ নির্মাণের অভিনয় কুশলতায় নাট্যোৎসাহ সৃজনে যে স্থায়ী কীর্তি রেখে গেছেন তাতে কোনো সন্দেহ নেই। বিক্রমবর্ষীয় অভিনয়কালে মঞ্চ পরিকল্পনার সৌকর্য নিয়ে বিস্তৃত মন্তব্য করেছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এই সময়ে ড্রপ সিন আঁকা হয় সুচারু রূপে। ভরত, কালিদাস প্রভৃতি প্রথিতযশ নাট্যবিদগণের প্রস্তর মূর্তি ও চিত্র রচনাগুলি অতিশয় সুন্দর হয়েছিল। এইসব মূর্তি ও চিত্র স্বাভাবিক কারণেই ক্লাসিক যুগের গ্রিক স্থাপত্য ও চিত্রকলার কথা স্মরণ করিয়ে দিয়েছিল। বিদ্যুৎসায়নী মঞ্চে 2 বছরের বেশি স্থায়ী না হলেও পরবর্তী বাংলা নাট্যমঞ্চের ভিত্তি স্থাপনে স্থায়ী অনুপ্রেরণা হয়ে আছে। এখানে যে আভিনায়িক নাটক পাঠ অনুষ্ঠিত হয় তাই পরবর্তীকালে শ্রুতি নাটকের রূপ পেয়েছে। মৌলিক নাট্যকার হিসেবে দেখা দিয়েছেন কালীপ্রসন্ন সিংহ। বেলগাছিয়া নাট্যশালা। ওরিয়েন্টাল থিয়েটারে অভিনয় দেখে জোড়াসাঁকোর কালীপ্রসন্ন সিংহ এবং পাইকপাড়ার প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহ 2 রাজভ্রাতাদের মধ্যে থিয়েটার স্থাপনের ইচ্ছা জাগে। এরা আশুতোষ দেবের বাড়ির থিয়েটার দেখেন শকুন্তলা ও মহাশ্বেতার অভিনয়। এই অভিনয় দেখে এরাও থিয়েটার প্রতিষ্ঠার কৃতসংকল্প হন। ওরিয়েন্টাল থিয়েটারের কর্তা ব্যক্তিদের বাংলা নাটক করার ইচ্ছে জানিয়ে এই থিয়েটারের যুবক অভিনেতা কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, প্রিয়নাথ দত্ত প্রভৃতিরা উক্ত কর্তব্য ব্যক্তিদের কাছে তিরস্কৃত হন। তখন এরা স্থির করেন এরা নতুন একটি মঞ্চ নির্মাণ করে সেখানে বাংলা নাটকের অভিনয় করবেন। তখন প্রতাপচন্দ্র ঈশ্বরচন্দ্রের মনে জাগে স্থায়ী মঞ্চ স্থাপনের আকাঙ্ক্ষা। এর আগে কোনো মঞ্চস্থ স্থায়ী ছিল না। তারা ভেবেছিলেন স্থায়ী মঞ্চ স্থাপন করলে নাট্যজগতের অশেষ কল্যাণ হতে পারে। এদের প্রস্তাবে এই মঞ্চ বেলগাছিয়া নাট্যশালা। এই নাট্যশালার প্রথম দ্বার উদ্ঘাটন হয় 31 জুলাই 1858 রত্নাবলীর অভিনয়ের মাধ্যমে। শ্রীহর্ষে সংস্কৃত নাটক রত্নাবলীর বাংলা নাট্যরূপ দেন রামনারায়ণ তর্করত্ন। তিনি এই নাটকটি পাইকপাড়া রাজভাতৃদ্বয়ের অনুরোধে রচনা করেন কিনা তা জানা না গেলেও এই নাটকটির জন্য যে নাট্যকার তাদের কাছ থেকে 200 টাকার পারিতোষিক পান, এ থেকে অনুমিত হয় তিনি উক্ত রাজভাতৃদ্বয়ের অনুরোধে এই নাটকটি রচনা করেন। ওরিয়েন্টাল থিয়েটারের অভিনেতারা বেলগাছিয়া নাট্যশালায় যোগ দেন। পাইকপাড়া রাজাদের বেলগাছিয়াস্থিত বাগানবাড়িতে এই থিয়েটার স্থাপন হয় বলে এর নাম হয় বেলগাছিয়া নাট্যশালা। রত্নাবলীর বিভিন্ন ভূমিকায় যারা অবতীর্ণ হন তারা হলেন রাজা উদয়ন, প্রিয়নাথ দত্ত, বসন্তক বিদূষক, কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, রূপবান রাজা ঈশ্বরচন্দ্র সিংহ, যোগন্ধ রায়ন, গৌরদাস বসাক, দীননাথ ঘোষ, তারাচাঁদ গুহ, দর্ভভ্য নবীন মুখোপাধ্যায়, বাহুভূতি গিরিশচন্দ্র চট্টোপাধ্যায়, বাসব দত্তা, মহেন্দ্রনাথ গোস্বামী, চুনিলাল বসু, রত্নাবলী হেমচন্দ্র মুখোপাধ্যায়, কাঞ্চনমালা, শ্রীরামপুরের জৈনিক ব্রাহ্মণ, সুসঙ্গতা, অঘোরচন্দ্র দিঘরিয়া, বাজিকর, শ্রীনাথ সেন, দারবান, যদুনাথ ঘোষ, সূত্রধর, ক্ষেত্রনাথ গোস্বামী, চোপদার, প্রথম দ্বারকানাথ মল্লিক ও দ্বিতীয় কৃষ্ণগোপাল বসু,
নটি রমানাথ লাহা। নর্তকী প্রথম কালিদাস সান্যাল, দ্বিতীয় কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। রত্নাবলীর সঙ্গীত পরিচালনার দায়িত্ব নেন মহারাজা যতীন্দ্রনাথ ঠাকুর। ঐকতান বাদক ছিলেন ক্ষেত্রমোহন পাল ও যদুনাথ গোস্বামী। গান লিখে দিয়েছিলেন গুরুদয়াল পাল। বেলগাছিয়া নাট্যশালার নাট্য শিক্ষক ছিলেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়। রত্নাবলীর অভিনয়ের দর্শক মণ্ডলীতে ছিলেন বাংলার গভর্নর স্যার ফেডারিক হ্যালিডে, হাইকোর্টের বিচারপতিরা, কমিশনাররা, ম্যাজিস্ট্রেট প্রভৃতি উচ্চপদস্থিত ইংরাজ প্রতিনিধি। আর ছিলেন তৎকালীন বিশিষ্ট বাঙালি যথা শ্রীযুক্ত বাবু রামগোপাল ঘোষ, শ্রীযুক্ত বাবু প্যারীচাঁদ মিত্র, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত রামগতি ন্যায়রত্ন প্রমুখ। নাট্যশালা নির্মাণে পাইকপাড়ার রাজাদের পরামর্শদাতা ছিলেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর। এই নাট্যশালা নির্মাণ বাবদ বহু অর্থ ব্যয় হয়। রত্নাবলী অভিনয়ে রাজভাতাদের খরচ হয় 10,000 টাকা। রত্নাবলীর অভিনয়ে বিবরণ প্রকাশিত হয় হিন্দু পেট্রিয়ট ও সংবাদ প্রভাকর পত্রিকায়। 4 আগস্ট 1858 তারিখে সংবাদ প্রভাকর পত্রিকায় রত্নাবলীর অভিনয় প্রসঙ্গে উল্লেখ করা লেখা হয়। নাট্যোক্ত স্ত্রী পুরুষেরা যে প্রকার অঙ্গভঙ্গিমা ও নৃত্যগীত দ্বারা সভা মোহিত করেন, তাহাতে তাহাদিগকে দর্শকেরা বিস্তর সাধুবাদ প্রদান করিয়াছেন। নাট্যশালার অতি পরিপাটি হইয়াছিল। নাট্যোক্ত ব্যক্তিবর্গের কেশবিন্যাস অতি সুদৃশ্য মনোহর হইয়াছিল। এই ব্যাপারে এমন সুচারুরূপে সম্পূর্ণ হইয়াছে যে দর্শক মাত্রই মনোরঞ্জন হইয়াছে এবং তাহার মধ্যে এ সম্প্রদায়কে সর্বোৎকৃষ্ট বলিতে হইবে। রত্নাবলীর অভিনয় যে সর্বাঙ্গ সুন্দর হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। তৎকালীন পত্রপত্রিকায় তার প্রমাণ। রত্নাবলীর ভূমিকায় হেমচন্দ্র মুখোপাধ্যায়, উদয়নের ভূমিকায় প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় অভিনয় করেন। গৌরদাস বসাক এই অভিনয়ের জন্য কেশবচন্দ্রকে বাংলার গ্যারিক বলে অভিহিত করেন। মধুসূদন রত্নাবলীর ইংরেজি অনুবাদ করে দিয়েছিলেন। পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছিলেন 500 টাকা। অনুমান করা হয় গৌরদাস বসাকের অনুরোধে পাইকপাড়ার ভ্রাতৃদ্বয় মধুসূদনকে রত্নাবলীর ইংরেজি অনুবাদের ভার অর্পণ করেন। তখনই মধুসূদন ইংরেজিতে অসাধারণ বুৎপত্তি লাভ করেন। তার এই বুৎপত্তির কথা তখনই বহু প্রচারিত হয়। যোগেন্দ্রনাথ বসুর মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত গ্রন্থখানি পাঠ করলে জানা যায় রত্নাবলীর অভিনয়াভ্যাস দেখিতে দেখিতে এই রকম একখানা অকিঞ্চিৎকর নাটকের জন্য এত অর্থ ব্যয়ে মধুসূদন বিস্মিত হন। তিনি তখনই ভালো নাটকের অভাব পূরণের জন্য নাটক রচনার সংকল্প ঘোষণা করেন। তার সেই অভিলাষী নাটক হলো শর্মিষ্ঠা। রত্নাবলী নাটক হিসেবে যতই অকিঞ্চিৎকর হোক, এই নাটকে কেন্দ্র করে মধুসূদন নাট্যশালার সঙ্গে যুক্ত হলেন। এই সংযোগ তাকে নাট্যকারে পরিণত করল। এটি একটি ঐতিহাসিক ঘটনা। সেই জন্য যোগেন্দ্রনাথ বসু মন্তব্য করেছেন, রত্নাবলীর এই ইংরেজি অনুবাদ ইহাতে মধুসূদন তাহার জীবনের গন্তব্যপদ প্রাপ্ত হইলেন। শিবনাথ শাস্ত্রীও অনুরূপ মন্তব্য করতে দ্বিধা করেননি। বলিতে কি ওই রত্নাবলীর ইংরেজি অনুবাদ মধুসূদনের প্রতিভা বিকাশের হেতুভূত হইল। রত্নাবলী বেলগাছিয়া নাট্যশালার 6-7 বার মঞ্চস্থ হয়েছিল। ব্যোমকেশ মুস্তাফি লিখেছেন, রত্নাবলী 6 বার অভিনীত হয়। রত্নাবলীর পর এই নাট্যশালা মঞ্চস্থ হয় মধুসূদনের শর্মিষ্ঠা। পূর্বেই বলা গেছে, রত্নাবলীর অভিনয় অভ্যাস চলার সময় মধুসূদনের মনে নাটক রচনার আগ্রহ জন্মায়। বলা বাহুল্য, মধুসূদনের এই অভিলাষিত নাটকের নাম শর্মিষ্ঠা। নাটকটি মধুসূদনের শেষ করেন রত্নাবলী প্রথমবার মঞ্চস্থ হবার পূর্বে। শর্মিষ্ঠা বেলগাছিয়া নাট্যশালার অভিনয়ের জন্য গৃহীত হয় এবং এর মহড়া শুরু হয় 1858 সালের ডিসেম্বর মাসে। শর্মিষ্ঠা বেলগাছিয়া নাট্যশালার প্রথম মঞ্চস্থ হয় 3 সেপ্টেম্বর 1859। শর্মিষ্ঠার মহড়া চলার সময় বেলগাছিয়ার অন্যতম কর্তা ব্যক্তি রাজা ঈশ্বরচন্দ্র সিংহ 24 মার্চ 1859 তারিখে গৌরদাস বসাককে যে পত্র লেখেন তাতে শর্মিষ্ঠার ভূমিকা লিপির উল্লেখ ছিল রাজা যযাতি, প্রিয়নাথ দত্ত, পরে যদুনাথ চট্টোপাধ্যায়, মাধব্য বিদূষক।
কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, মন্ত্রী নবীনচন্দ্র মুখোপাধ্যায়, শুক্রাচার্য দীননাথ ঘোষ, কপিল শরৎচন্দ্র ঘোষ, বকাসুর ঈশ্বরচন্দ্র সিংহ, পরে তারাচাঁদ গুহ, দৈত্য তারাচাঁদ গুহ, প্রথম নাগরিক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দ্বিতীয় নাগরিক রসিকলাল সাহা, তৃতীয় নাগরিক ব্রজদুলাল দত্ত, সবাদগণ যতীন্দ্রমোহন ঠাকুর, প্রিয়নাথ শেঠ, রাজেন্দ্রনাথ মিত্র, চোপদারগণ দ্বারকানাথ মল্লিক ও মহেশচন্দ্র চন্দ্র, দারোয়ান যদুনাথ ঘোষ, দেবযানী হেমচন্দ্র মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়, পূর্ণিকা কালিদাস সান্যাল, দেবিকা অঘোরচন্দ্র দিঘরিয়া, নটি চুনিলাল বসু, পরিচারিকা কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, নর্তকী বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায় ও তৎসহ রত্নাবলী নাটকের নর্তকীর ভূমিকা অভিনেতারা। স্মরণ রাখা দরকার, পত্রে উল্লেখিত ভূমিকা অভিনেতাদের অবশ্য পরে কিছু পরিবর্তন হয়। যেমন বকাসুরের ভূমিকায় ঈশ্বরচন্দ্র সিংহের নাম উল্লেখিত হলেও তিনি এই ভূমিকায় অবতীর্ণ হননি, হয়েছিলেন তারাচাঁদ গুহ। যযাতির ভূমিকায় প্রিয়নাথ দত্তের স্থানে পরে অভিনয় করেন যদুনাথ চট্টোপাধ্যায়, কারণ তখন প্রিয়নাথ দত্তের পিতৃবিয়োগ হয়। ইংরেজ দর্শকগণের জন্য মাইকেল মধুসূদন শর্মিষ্ঠা ইংরেজি অনুবাদ করেন। শর্মিষ্ঠা বেলগাছিয়া নাট্যশালায় 6 বার অভিনীত হয়। এই তৃতীয়বার ও ষষ্ঠবারের অভিনয় তারিখ হল যথাক্রমে 21 সেপ্টেম্বর 1859 ও 27 সেপ্টেম্বর 1859। মধুসূদন শর্মিষ্ঠার অভিনয় প্রসঙ্গে তার বন্ধু রাজনারায়ণ বসুকে একটি চিঠি লেখেন। When Shormishta was acted at Belgachi, the impression it created was simply indescribable. Even the least romantic spectator was charmed by the character of Shormishta, and she shares with her. As for my own feelings, there were things to dream of, not to tell. যোগীনাথ বসু শর্মিষ্ঠা মঞ্চসজ্জা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছেন, যবনিকা উৎক্ষিপ্ত হইবা মাত্র দর্শকগণ দেখিতে পাইবেন গিরিরাজ হিমালয় সগর্বে মস্তক উন্নত করিয়া দণ্ডায়মান রহিয়াছেন। দূরে ভুবন সুন্দরী অম্বাবতী জ্যোতির্ময়ী আভায় একত্র একবার দর্শকের চক্ষু ঝলসিত করিতেছে। সেই সঙ্গে দেবনগরগত অপ্সরা কণ্ঠ নিঃসৃত সঙ্গীত, হিমালয় বাহিনী সতীর কলকল নাদের এবং বনচর প্রাণীগণের গর্জনের সঙ্গে মিশ্রিত হইয়া প্রকৃতির মধুর ও ভীষণ ভাবের সমন্বয় করিতেছে, এবং সেই সকলের উপযুক্ত প্রহরী একজন ভীমাকার দৈত্যবীর উজ্জ্বল সৈনিক বেশে সজ্জিত হইয়া রঙ্গমঞ্চের ওপরে সগর্বে পদচারণা করিতেছে। বাঙালি দর্শকগণের নিকট রঙ্গভূমি তখন এক অপূর্ব মনোহর সামগ্রী ছিল। সুতরাং এইরূপ সুচারু দৃশ্য সমাবেশের জন্য মধুসূদন ভূয়সী প্রশংসা প্রাপ্ত হইয়াছিলেন। সে সময়কার সংবাদপত্র সমূহে শর্মিষ্ঠাভিনয় বিশেষ প্রশংসার সহিত উল্লেখিত হইয়াছিল। শর্মিষ্ঠা তৃতীয় অভিনয়ের বিবরণ প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকায় নিম্নলিখিতভাবে: আমরা গত বুধবারে শ্রীযুক্ত রাজা প্রতাপচন্দ্র সিংহ বাহাদুরের বেলগাছিয়া বাগানে শর্মিষ্ঠা নাটকের অভিনয় দেখিতে গিয়াছিলাম। অভিনয় ক্রিয়া অতি চমৎকারিণী ও মনোহরণী হইয়াছে। বাদ্য হইতে আরম্ভ করিয়া যযাতি রাজার সভা ভঙ্গ পর্যন্ত যাবতীয় বিষয় আমরা একতান মনে শ্রবণ ও অবলোকন করিয়াছি। এবারও চিত্র বিরক্তি হইয়া অন্যদিকে ধাবমান হয় নাই। কি সঙ্গীত, কি বাদ্য, কি অভিনয়, সকল বিষয়ে উৎকৃষ্ট হইয়াছে।
যদি নাটক তো স্ত্রী ও পুরুষদিগকে কথোপকথনগুলি সহজ ও স্বাভাবিক হইত, তাহা হইলে বোধ হয় কাহারও অংশ কিছুমাত্র অতৃপ্ত ও আপত্তি থাকিত না। প্রথম বাদ্য আরম্ভ হয় অতি চমৎকার ও সুন্দর তালকর বিশুদ্ধ রাগপূর্ণ সুমধুর বাদ্যধ্বনি শ্রুতিমূলে প্রবিষ্ট হইবা মাত্র বোধ হইল শর্মিষ্ঠা নাট্যাচার্য এতদ্দেশীয় ইউরোপীয় উভয়বিধ বাদ্যের যোগ সম্পাদনা করিয়া নতুনত্ব ও বিচিত্রতা বিধান করিয়াছেন। ব্যোমকেশ মুস্তাফি তার বঙ্গীয় রঙ্গালয় নিবন্ধে শর্মিষ্ঠার গান গাওয়ার সম্পর্কে একটি অভিনয় তত্ত্ব উপহার দিয়েছেন। তথ্যটি নিম্নরূপ: শর্মিষ্ঠা বীণা বাজাইয়া গান গাইবার ব্যবস্থা বড় কৌশলে নিষ্পন্ন হইত। শর্মিষ্ঠার অভিনেতা সেতার হাতে করিয়া পর্দার উপর কেবল হস্তচালনা করিয়া মুখে গাইয়া যাইতেন, আর নৈপথ্য হইতে একজন সপুটু বাদক সেতার বাজাইতে থাকিতেন। শর্মিষ্ঠার অভিনয় দেখিতে এসেছিলেন সেকালের অভিজাত বিশিষ্ট মানুষ। সে তালিকায় উল্লেখযোগ্য কয়েকজন হলেন বাংলার লেফটেন্যান্ট গভর্নর গ্র্যান্ড সাহেব, পাটনার মুন্সি আমির আলী, বাবু রাজেন্দ্রলাল মিত্র প্রমুখ। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে অভিজাত দর্শক তালিকাভুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নাম পাওয়া যায় ব্যোজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় নাট্যশালার ইতিহাসে গ্রন্থে। এ থেকে স্পষ্ট হয় দর্শক রাজেন্দ্রনাথ মিত্র অভিনেতা রাজেন্দ্রনাথ মিত্র দুজন ভিন্ন ব্যক্তি, আর যদি তা না হয় তবে দর্শক হিসেবে রাজেন্দ্রলাল মিত্রের নাম তালিকাভুক্ত করা ঠিক হয়নি। দুর্ভাগ্যের বিষয়, শর্মিষ্ঠার পর বেলগাছি নাট্যশালায় তার কোনো নাটকের অভিনয় হয়নি। শর্মিষ্ঠার অভিনয় সাফল্যে উৎসাহিত হয়ে মধুসূদন দুখানি প্রহসন ও দুখানি নাটক লেখেন। প্রহসন দুখানি হলো একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। নাটক দুখানি হলো পদ্মাবতী ও কৃষ্ণকুমারী। প্রহসন দুখানি মধুসূদন রচনা করেন বেলগাছিয়া নাট্যশালার মালিক সিংহ ভ্রাতৃদ্বয় অনুরোধে। এই নাট্যশালার প্রহসন দুখানি অভিনীত হবে বলে মনোহিত হয় এবং মহড়াও শুরু হয়, কিন্তু যেহেতু প্রহসন দুখানি সমাজের শিক্ষিত যুবক সম্প্রদায় ও বয়স্ক সমাজপতিদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, সেহেতু নানা মহল্লা থেকে চাপ আসতে থাকায় এই প্রহসন দুখানি মঞ্চস্থ হবার সুযোগ ঘটেনি। এদিকে 29 মার্চ 1861 তারিখে রাজা ঈশ্বরচন্দ্র সিংহ অকালে মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বেলগাছি নাট্যশালাও অকাল মৃত্যু হলো। শর্মিষ্ঠা নাটকের ইংরেজি অনুবাদের ভূমিকায় মধুসূদন রাজা ঈশ্বরচন্দ্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, শুড দ্য ড্রামা এভার এগেইন ফ্লোরিশ ইন ইন্ডিয়া, posterity will not forget this noble gentleman, the earliest friends of our rising national theatre. বেলগাছি নাট্যশালার বাংলার প্রথম স্থায়ী নাট্যশালা। এই নাট্যশালার মধ্যেই মধুসূদন স্বাদ পেয়েছিলেন জাতীয় নাট্যশালায়। বেলগাছি নাট্যশালার প্রহসন মঞ্চস্থ হতে না পারায় ক্ষুব্ধ মধুসূদন 24 এপ্রিল 1860 তারিখে লেখা চিঠিতে বন্ধু রাজনারায়ণ বসুকে লেখেন, You know that as yet we have not established a national theatre. I mean, we have not as yet a body of shout classical drama to regular the national test, and therefore we thought to have phrases. ব্যোজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই নাট্যশালার প্রথম অভিনয়ের পর কলিকাতার অভিজাত মহলে অভাবিত রকমের সাড়া পড়িয়া যায়। সকলের মুক্ত কণ্ঠে স্বীকার করেন যে কি রঙ্গমঞ্চের সাজসজ্জা, কি গীতবাদ্য, কি অভিনয়! এইরূপ সর্বাঙ্গ সুন্দর অভিনয় বাংলাদেশে কখনো দেখা যায় নাই। মধুসূদন প্রহসনে মঞ্চস্থ না হতে পারা বিড়ম্বনা এড়াবার জন্য ঈশ্বরচন্দ্র সিংহ স্থির করেন তার মঞ্চে আর কোনো বাংলা নাটক অভিনীত হবে না, তার বদলে তিনি ইংরেজি নাটকের অভিনয় ব্যবস্থা করবেন। এই উদ্দেশ্যে তিনি ইংরেজি প্রহসন বেছে নিয়েছিলেন। সেগুলি হলো প্রিন্স ফর অ্যান হাওয়ার, পাওয়ার অফ প্রিন্সিপাল, ফার্স্ট ট্রেন, হাই প্রেসিওর এক্সপ্রেস। এগুলির মহড়া শুরু হয়েছিল, কিন্তু তার আকস্মিক মৃত্যুতে তাদের নাট্যশালা দ্বারা রুদ্ধ হয়ে যায়। বেলগাছিয়া নাট্যশালার বৈশিষ্ট্য নিম্নরূপ: 1. এই থিয়েটারে প্রথম স্থায়ী মঞ্চ নির্মিত হবার প্রয়াস দেখা যায়। 2. ওইখানে অনুবাদ ও মৌলিক উভয় রকমের নাটক অভিনীত হয়।
3. এই নাট্যশালা জাতীয় নাট্যশালার অঙ্কুর, এই দাবি স্বয়ং মাইকেল মধুসূদন দত্তের। 4. অভিনয়কে কেন্দ্র করে সামাজিক সংঘাত তৎকালীন রঙ্গমঞ্চ জগতে আলোড়ন সৃষ্টি করে। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। মাইকেল মধুসূদন দত্তের দুখানি প্রহসন তৎকালীন যুব সম্প্রদায় ও বয়স্ক সম্প্রদায় ক্রোধের কারণ হয়। 1876 সালে প্রবর্তিত নাট্য নিয়ন্ত্রণ আইনের দ্বারা রঙ্গমঞ্চ শাসনের পূর্ব সূচনা বেলগাছিয়া নাট্যশালাতে লক্ষিত হয়। 5. এই নাট্যশালার অভিনীত শর্মিষ্ঠা নাটকের ভূমিকায় মাইকেল মধুসূদন লিখেছিলেন, অলিক কু নাট্যরঙ্গে মজে লোক রারে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। এই মন্তব্য ধরা পড়ে শর্মিষ্ঠা পূর্ববর্তী নাট্য রচনা যথার্থ নাট্যশৈলী দেখা মেলেনি। শর্মিষ্ঠার অভিনয় দ্বারা প্রমাণিত হয় নাট্য রচনার শিল্পকৌশল কেমন হওয়া উচিত।